ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপের মাদার কোম্পানি বা ফেসবুকই অর্থাৎ মেটা প্ল্যাটফর্মসকে নিউ মেক্সিকোর একটা আদালত 56 কোটি 70 লাখ ডলার জরিমানা করেছে। সেখানকার বিচারক ব্রায়ান বিডসাইড বলেছেন যে মেটার যে সব কার্যক্রম বা বর্তমানে যেই পদ্ধতিতে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এগুলা শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। আবার অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের অভিযোগ, ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যালগোরিদম এমনভাবে সাজানো যেটা মানে আসলে ইচ্ছাকৃতভাবেই এটা ডিজাইন করা হয়েছে যাতে এটার ইউজাররা অ্যাডিক্টেড হয়ে যায়। আমাদের মতো ব্যবহারকারীরাই আসক্ত হয়ে পড়ি অনেক সময়। ছোট ছোট বাচ্চারা কি করবে? তো সেই আদালতের রায় অনুযায়ী আগামী 5 বছর মেটাকে মাসিক ব্যবহারের যে একটা লিমিটেশন, যেমন ইনস্টাগ্রামে আসে নোটিফিকেশন মাঝে মধ্যে যে পজ ফর 15 মিনিটস এরকম কিছু একটা আসে না, তো সেই রায় অনুযায়ী আগামী 5 বছর মেটাকে মাসিক যে ব্যবহারের একটা লিমিট থাকে, টাইম লিমিট, যেমন মাসে আপনি 30 ঘন্টা ইনস্টাগ্রাম চালাতে পারবেন, মানে প্রতিদিন গড়ে 1 ঘন্টা পরে। আপনি 1 ঘন্টা স্ক্রল করার পর আপনি আর সারাদিন ইনস্টাগ্রামে ঢুকতেই পারবেন না, ব্লক হয়ে থাকবে। তারপরে নোটিফিকেশনের একটা লিমিটেশন থাকবে যে নোটিফিকেশান এসে ঢুকবে না, দিনের নির্দিষ্ট একটা সময় নোটিফিকেশান ঢুকবে, অথবা ইম্পর্টেন্ট নোটিফিকেশান ছাড়া অন্য র্যান্ডম নোটিফিকেশান আসবে না। তো নোটিফিকেশান অফ করার তো ওয়ে আমাদের জানা আছে যারা আমরা রেগুলার ইউজার। আর এছাড়াও বলা হয়েছে যে এবং কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করতে হবে, অর্থাৎ কে কি ইউজ করছে, কোন ইউজার কোন ধরনের ভিডিও পাবলিশ করছে, এই সব কিছু একটা তদারকির মধ্যে নিয়ে আসতে হবে। সব কিছুই ফ্রিডম আর লিবার্টির ওপর ছেড়ে দেওয়া যাবে না। কেন সেই কথাটা এবার আসি। মিশেল ফুকোর প্যানপটিকন থিওরি যেটা আছে সেটা এরকম যে অ্যালগোরিদম আর নজরদারির যে বিষয়টা অর্থাৎ সার্ভেইলেন্স সিস্টেম যেটা, এটা একসাথে মানুষের মনোযোগকেও নিয়ন্ত্রণ করে, আবার মানুষের চলাফেরাকে পর্যবেক্ষণও করে। প্যানপটিকন জিনিসটা কীরকম অনেকে হয়তো জানেন। প্যানপটিকন জিনিসটা এরকম যে মনে করেন একটা জেলখানার সেন্ট্রাল পজিশন থেকে সবাইকে একসাথে তদারকি করা হবে কে কি করছে কই যাচ্ছে। এই ক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা কয়েদির সেলের সামনে এমনভাবে মিরর সেট করবে, আয়না সেট করবে, যাতে ওগুলোর রিফ্লেকশন সেন্ট্রাল কোনো একটা মিররে এসে রিফ্লেক্টেড হয়, যেটা একজন দেখে পর্যবেক্ষণ করবে। এখন প্রতিবারের মতোই একটা প্রশ্ন করা যায় যে এখানে দায়টা কি শুধু মেটার? বেশিরভাগ সো কল যে ব্রেইন রট কন্টেন্টগুলো থাকে না, এগুলো কিন্তু আসছে ইউটিউব শর্টস থেকে। ইউটিউব শর্টসে এই ধরনের কন্টেন্ট অনেক বেশি। ইউটিউব থেকে অনেক ইউটিউব চ্যানেল বাদ দিয়েছে, এআই স্লপ চ্যানেলস। ওগুলা বাদ দেওয়ার পরে এখন একটু ক্লিন লাগছে ইউটিউব। আমি ছোট বাচ্চাদের ওদের ইউটিউব চেক করা হয়নি যে ওদের অ্যাকাউন্টে কোন ধরনের কন্টেন্ট আসছে, চেক করলে বোঝা যাবে যে তাদের আপডেটটা কেমন হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এটার সলিউশনটা কি? স্ক্রোলের একটা লিমিটেশন দরকার, বাহ্যিকভাবে, সফটওয়্যারের মাধ্যমে না। প্যারেন্টাল যে প্রেশার ওইটা থাকা উচিত, যেটা নাই খুব একটা। খাবার খেতে বসলে ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাই না? অল্টারনেটিভ তো আমরা দিচ্ছি না। হ্যাঁ, খাবার খেতে বসেছো, একদম ফার্স্ট দিন আমি তাকে বই ধরিয়ে দিলাম যে খেতে বসে পড়তে হবে। জরুরি না বিষয়টা, কিন্তু আমি যদি তাকে অভ্যস্ত করি ওই জিনিসটাতে শুরু থেকে, সে তো ভুল করবে না, তাই না? এই যে এখন আগের আর সেই কার্টুন নেটওয়ার্ক বা ক্লাসিক যে ডিজনির কি সুন্দর মানসম্মত কন্টেন্ট বানাতো না, প্রত্যেকটার পিছনে মিনিং ছিল, একটা সুন্দর স্টোরি ছিল, সুন্দর কনসেপ্ট দাঁড় করিয়ে একটা পুরা সিরিজ চলতো। বিভিন্ন ধরনের কার্টুন ছিল, আপনাদের নাম হয়তো সেভাবে বলে শেষ করা যাবে না। এখন আমাদের যে মডার্ন ওয়ার্ল্ডে জবাবদিহিতার বিষয়টা এরকম হওয়া উচিত যে আমাদের এই পুরা ডিজিটাল ইকোসিস্টেমটার উপর, এটা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি না। মনে করেন এই মুহূর্তে এত কোটি জরিমানা করা হলো, এর থেকে বড় একটা জরিমানা করা হলো, খুব বেশি ক্ষতি হয়ে যাবে না ওই প্রতিষ্ঠানের, বাট একটা নেগেটিভ দাগ লেগে গেল। এই নেগেটিভ দাগ কাটানোর জন্য তারা তাদের সাইড থেকে অনেক কাজ করবে, তবে সমস্যা হচ্ছে যে তার যে কম্পিটিটর আছে তারা এই জায়গাটা দখল করে নেবে। ফাঁকা স্থান দখল করার জন্য তো প্রতিযোগীরা রেডি হয়ে বসে আছে, তাই না? এই কারণে আমাদের যে ডিজিটাল ইকোসিস্টেমের যে ইস্যুটা আছে এটা আমাদের ফ্যামিলি থেকে সলভ করা শুরু করতে হবে, না হলে বিষয়টা সবসময় আদালত পর্যন্ত গিয়েই থামবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।